সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর একটি সত্যান্বেষণের কাহিনী নিয়ে আজকে এসেছি। কাহিনীটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাহিনীটির নাম পথের কাঁটা, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করিয়া টেবিলের একপাশে রাখিয়া দিল। তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্যমনস্কভাবে জানলার বাহিরে তাকিয়াই রহিল। বাহিরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করিতেছিল। বাড়ির তেতলার ঘর কয়টি লইয়া আমাদের বাসা। বসিবার ঘরটির গবাক্ষ পদে শহরে ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নবোদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে। হ্যারিসন রোডের উপর গাড়ি, মোটর, ট্রামে ছুটোছুটি ও ব্যস্ততার অন্ত নাই। আকাশে ওই চাঞ্চল্য কিয়ৎ পরিমাণে প্রতিফলিত হইয়াছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে। তাহাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলিকাতা শহরটাকে নিচে ফেলিয়া যেন সূর্যলোক পরিক্রমণ করিবার আশায় ঊর্ধ্ব হইতে আরও ঊর্ধ্বে উঠিতেছে। বেলা প্রায় 8টা। প্রভাতী চা ও জলখাবার শেষ করিয়া আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম। ব্যোমকেশ জানলার দিক হইতে চক্ষু ফিরাইয়া বলল, কিছুদিন থেকে কাগজে একটি মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছ? আমি বললাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি। খবর অর্থাৎ মাঞ্চুরিয়া কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে, আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকারে খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাইবে। বাহির হইতে তাকে দেখিয়া বা তাহার কথা শুনিয়া একবারও মনে হয় না যে তাহার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাহাকে খোঁচা দিয়া প্রতিবাদ করিয়া একটু উত্তেজিত করিয়া দিতে পারিলে ভিতরকার মানুষটি কচ্ছপের মতো বাহির হইয়া আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গবৃদ্ধ করিয়া একবার তাকে চটাইয়া দিতে পারিলে তার ছুরির মতো শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে। তখন তাহার কথাবার্তা সত্যই শুনিবার মতো বস্তু হইয়া দাঁড়ায়। আমি খোঁচা দিবার লোভ সামলাইতে পারিলাম না। বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালাগুলো তাহলে ভারী শয়তান, সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠিল। সে বলিল, তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে এইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি হাঁটছে, এসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টার, টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। আমি হাসিয়া বললাম, তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুঁড়িয়া দিয়ে বলল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাইতে উল্টাইতে এক কোণে একটি অতি ক্ষুদ্র 3 লাইনে বিজ্ঞাপন দৃষ্টিগোচর হইল। লাল পেন্সিল দিয়া দাগ দেওয়া ছিল বলিয়াই চোখে পড়িল, নচেত খুঁজিয়া বাইর করিতে বেশ বেগ পাইতে হইত। পথের কাঁটা। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হয়তো ওই লেডলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। 2-3 বার পড়িয়া বিজ্ঞাপনের মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথা দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কী বস্তু? ব্যোমকেশ বলল, সেটা এখন আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে, পুরনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে। আমি বলিলাম, কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকেন, কিন্তু কোনো মানেই হয় না। ব্যোমকেশ বলল, আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের খড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনের নাম থাকে না বটে, কিন্তু খবরে কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা এই যে লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলাম না।
আচ্ছা, বুঝিয়ে বলছি শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো, এমনভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কী পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকো। মনে করো তুমি যথাসময় সেখানে গিয়ে দাঁড়িয়ে রইল। তারপর কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কীরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। একদিকে হোয়াইট ওয়েলেডল, অন্যদিকে নিউ মার্কেট, চারদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ঠেলা খেতে লাগে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করার মহোৎসব নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কি ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, কিন্তু তিনি কে, কীরকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে থাকি, বললাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেই মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় এই পথের কাঁটা সওদাগরটি নিজে অত্যন্ত সংগোপনে থাকতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয় হতে পারেন কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নাড়িয়ে বললাম, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না। ব্যোমকেশ উঠিয়া ঘরে পায়চারি করিতে করিতে কইল, আরে অনুমান তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া কিছুই না, অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলি পোলাও চলে যাচ্ছে। আমি চুপ করে আর হইলাম, মন হইতে সায় দিতে পারিলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হইতে পারে এ কথা সহজে মানিয়ে লওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করার কঠিন কাজ। সুতরাং নীরব থাকায় শ্রেয় বিবেচনা করিলাম। জানিতাম এই নীরবতা সে আরও অসহিষ্ণু হয়ে উঠিবে এবং অচিরাৎ আরও জোরালো যুক্তি আনিয়া হাজির করিবে। একটা চড়াই পাখি কুটা মুখে করিয়া খোলা জানালার উপর আসিয়া বসিল এবং ঘাড় ফিরাইয়া উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়া আমাদের পর্যবেক্ষণ করিতে লাগিল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া অঙ্গুলি নির্দেশ করিল, আচ্ছা, ওই পাখিটা কি চায় বলতে পারো? আমি চমকিত হইয়া বললাম, কি চায়? ও বোধহয় বাসা তৈরি করার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো, কোনো সন্দেহ নেই। দুই হাত পশ্চাতে রাখি আমি মৃদুহাস্যে ব্যোমকেশ বলল, কী করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো থাকলেই প্রমাণ হয় সে বাসা বাঁধতে চায়। দেখলাম ব্যোমকেশের ন্যায়ের পাঁচে পড়িয়া গিয়াছে। কহিলাম, না, তবে অনুমান। পথে এসো, এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন? দেয়ালা করিনি, কিন্তু তুমি কি বলতে চাও চড়াই পাখির সম্বন্ধে সেই অনুমান খাটে? মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একদিনের জানলা উঠে বসে থাকো তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না। তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? ব্যোমকেশ হাসিতে লাগিল, বলিল, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ, তার ভুল হবার জো নেই। আমারও জিদ চড়িয়ে গিয়েছিল, বলিলাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলুম না। ব্যোমকেশ বলল, সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজও নেই, কালই তোমায় বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকণ্ঠ হইয়া শুনিয়া বলিল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটাসোটা, নাদুস নুদুস বলে অত্যুক্তি হবে না। হাতে লাঠি আছে, কে নি? নিশ্চয় আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলা আমরা ছাড়া আর কেউ থাকে না, বলিয়া মুখ টিপিয়া হাসিল। বাহিরের দরজায় কড়া নড়িয়া উঠিল। ব্যোমকেশ ডাকিয়া বলিল, ভিতরে আসুন, দরজা খোলা আছে। দাঁত ঠেলিয়া একটি মধ্যবয়সী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করিলেন। তাহার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপার মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোঁচানো থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়ি গোপ কামানো, মাথের সম্মুখ টাক করিয়া গিয়া পরিষ্কার হইয়া গিয়াছে। তেতলায় সিঁড়ি ভাঙিয়া হাঁপাইয়া পড়িয়াছিলেন, তাই ঘরে প্রবেশ করিয়া প্রথমটা কথা বলিতে পারিলেন না। পকেটে হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিতে লাগিলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমার শোনায় বলিল, অনুমান। আমি নীরবে তাহার এই শ্লেষ হজম করিলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তাহার অনুমান যে বর্ণে বর্ণে মিলিয়া গিয়াছে তাহাতে সন্দেহ নাই। ভদ্রলোকটি দম লইয়া জিজ্ঞাসা করিলেন, ডিটেকটিভ ব্যোমকেশবাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলিয়া দেয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া ব্যোমকেশ বলিল, বসুন। আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী,
যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি, একটু জিরিয়ে ঠান্ডা হয়নি, তারপর আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনুন। ভদ্রলোকটি চেয়ারে বসিয়া পড়িয়া ফ্যাল ফ্যাল করিয়া ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া রইলেন। আমারও বিস্ময়ের অবধি ছিল না। এই প্রৌঢ় ভদ্রলোকটিকে দেখিবা মাত্র তাহাকে গ্রামাফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কিরূপে সম্ভব হইল, তা একেবারেই আমার মস্তিষ্কে প্রবেশ করিল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখিয়াছি, কিন্তু এটা যেন ভোজবাড়ির মতো ঠেকিল। ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করিয়া বলিলেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলিল, অনুমান মাত্র। প্রথমত আপনি পৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা আমার সাহায্য নিতে চান, সুতরাং। কথাটা অসম্পূর্ণ রাখিয়া ব্যোমকেশ হাত নাড়িয়া বুঝাইয়া দিল, ইহার পর তাহার আগমনে হতো আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এইখানে বলিয়া রাখা ভালো যে কিছুদিন হইতে এই কলিতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটিয়াছিল, এবং যাহাকে গ্রামোফোন পিন মিষ্টি নাম দিয়া শহরের দেশি বিলাতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধাইয়া দিয়েছিল, তাহার ফলে কলিকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করিবার পর চায়ের দোকানে জল্পনা উত্তেজনা একেবারে দড়ি ছেঁড়া হইয়া উঠিয়াছিল, এবং গৃহ হইতে পথে বাহির হইবার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করিয়াছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামে জনের প্রৌঢ় ভদ্রলোক প্রাতকালে কর্নওয়ার স্ট্রিট দিয়ার পদব্রজে যাইতেছিলেন। রাস্তা পার হইয়া অন্য ফুটপাথে যাইবার জন্য যেমনই পথে নামিয়েছেন, অমনি হঠাৎ মুখ থুবিয়া পড়িয়া গেলেন। সকালবেলা রাস্তা লোকজনের অভাব ছিল না। সকলে মিলিয়া তাহাকে ধরাধরি করিয়া তুলিয়া আনিবার পর দেখিল তাহার দেহে প্রাণ নাই। হঠাৎ কিসে মৃত্যু হইলে অনুসন্ধান করিতে গিয়া চোখে পড়িল যে তাহার বুকের ওপর এক বিন্দু রক্ত লাগিয়াছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠাইয়া দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখিলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিধিয়া আছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করিল তাহার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্র চিকিৎসক লিখিলেন, বন্দুক বা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সম্মুখ দিক হইতে বক্ষের চর্ম মাংস ভেদ করিয়া মর্মস্থানে প্রবেশ করিয়াছে, এবং মৃত্যু প্রায় সঙ্গে সঙ্গে হইয়াছে। এই ঘটনা লইয়া সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হইল, এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বাহির হইয়া গেল। ইহা হত্যাকাণ্ড কিনা, এবং যদি তাই হয় তবে কিরূপে ইহা সংঘটিত হইল, তাহা লইয়া অনেক গবেষণা প্রকাশিত হইল, কিন্তু একটা কথা কেহই পরিষ্কার করিয়া বলিতে পারিলেন না, এই হত্যার উদ্দেশ্য কি, এবং যে হত্যা করিয়াছে তাহার ইহাতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে ইহা তদন্তভার গ্রহণ করিয়াছেন তাহাও কাগজে প্রকাশ পায়। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটা হার্টফেল করিয়াছিল। কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারাই নূতন ফন্ডি বাহির করিয়া তিলকে তাল করিয়া তুলিয়াছে। ইহার দিন আষ্টেক পরে শহরের সকল সংবাদপত্রে 1.5 ইঞ্চি টাইপে যে সংবাদ বাহির হইল, তাতে কলিকাতা ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হইয়া বসিলেন। চায়ের বৈঠকের টিকালগরী শীতের তৃতীয় নয়ন একেবারে বিস্ফারিত হইয়া খুলিয়া গেল। এত প্রকার গুজব, আন্দাজ জনশ্রুতি জন্মগ্রহণ করিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখিল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়া মৃত্যু মুখে পতিত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ড হইতে গ্রামোফোন পিন বাহির হয়। ডাক্তার উভয় মৃত্যুর কারণ বলে নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার বিপরে একটা ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হয়েছে। গতকালেও অনুরূপ আরেকটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মল্লিক কল্ল অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাটি থেকে বেড়াইতে গিয়েছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছু দিয়াছেন, অমনি শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি তখন আর জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়ে অপঘাত মৃত্যু সন্দেহ করে তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে। স্পষ্ট বোঝা যাইতেছে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূরকর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরে গণমান্য ব্যক্তিদের খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী। কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্যে আবৃত। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান, অমায়িক প্রকৃতির লোক ছিলেন। তাঁর সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যু করে তাঁর বয়ক্রম মাত্র 48 বছর হইয়াছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন।
তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোক সন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রকাশ্যে কৈলাসবাবুর সোফার কালী সিংকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হইয়াছে। অতঃপর 2 সপ্তাহ ধরিয়া খবরের কাগজে খুব হইচই চলিল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাইতে লাগল এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলদঘর্ম হইয়া উঠিল। কিন্তু অপরাধী বের করা দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা গেল। এবার তাহার শিকার সুবর্ণবণীর সম্প্রদায়ের ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হইতে গিয়ে ইনি পতিত হইলেন আর উঠিলেন না। সংবাদপত্রে যে বিরাট রৈডই আরম্ভ হইল তাহা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধ সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হইয়া উঠিল। কলিকাতার অধিবাসীদের বুকের ওপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চাপিয়ে বসিল। বৈঠকখানা, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হইয়া গেল। তারপর দ্রুত অনুক্রমে আরও 2টি অনুরূপ খুন হইয়া গেল। কলিকাতা শহর বিহ্বল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়িয়া রইল। এই অচিন্তনীয় বিপদ পথে করিবে কেমন করে আত্মরক্ষা করিবে কিছুই যেন ভাবিয়া পাইল। বলা বাহুল্য, ব্যোমকেশ সেই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হইয়াছিল। চোর ধরা তাহার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করিয়াছে। ডিটেকটিভ শব্দটার প্রতি যে যতই বিরক্ত, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ভিন্ন কিছুই নয়, তাহা সে মনে মনে ভালো রকমই জানে। তাই এই অভিনব হত্যাকাণ্ড তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করিয়া তুলিয়াছিল। ইতিমধ্যে বিভিন্ন অবস্থানগুলি আমরা দুজনে মিলিয়া দেখিতে আসিয়াছিলাম। ইহার ফলে ব্যোমকেশ কোনো নূতন জ্ঞান লাভ করিয়াছিল কিনা জানি না। করিয়া থাকিলেও আমাকে কিছু বলে নাই। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে যেখানে যেটুকু সংবাদ পাইত সযত্নে নোটবুকে তুলিয়া রাখিত। বোধহয় তার মনে মনে ভরসা ছিল একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তার হাতে আসিয়া পড়িবে। তাই আজ যখন সত্যই সূত্রটি হাতে আসিয়া পড়িল, তখন দেখিলাম বাহিরে শান্ত সংযত ভাব ধারণ করিলেও ভিতর সে ভয়ানক উত্তেজিত অধীর হইয়া উঠিয়াছে। ভদ্রলোকটি বলিলেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে 5-5টা খুন হয়ে গেল, পুলিশ কিছু করতে পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম আরেকটু হলে। তার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে থামিয়া গেল, কপালে সেজ বিন্দু দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলল, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন ভালোই করেছেন। এ পাবারে কেনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন, অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি কিছু নেই। ভদ্রলোক কতটা সামলাইল বলতে লাগলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছেই নেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরেই বেরিয়েছি। বিয়ে থাকার বা অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে এন্ডিং আমি ভালোবাসি না, কোনোদিন বিয়ে করার ইচ্ছে হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতে ভালোবাসি। বয়সও কম হয়নি, আসছে মাসে 51 বছর পূর্বে। প্রায় বছর 2 হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনে উপার্জন $1,00,000 ব্যাংকে জমা আছে, তারই শুধু আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করলেন, অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নাড়িয়ে বললেন, না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বকাটে ভাইপো আছে, সে মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোড়া একবারে বিহের মাতালা জুয়ারি। ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়ি ঢুকতে দিই না। ব্যোমকেশ প্রশ্ন করিল, ভাইপোটি থাকেন কোথায়? আশুবাবু বেশ একটু পরিতৃপ্তি সহিত বললেন, আপাতত শ্রীঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান, বিনোদ ছোড়া আমার গুণধর ভাইপো জেলে যাবার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই, কোনো হাঙ্গামা ছিল না। বন্ধুবান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনো দিন কারো অনিষ্ট করিনি। শুধু আমার যে শত্রু আছে এ কথাও ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনামেহে বজ্রঘাত হইল। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছে বটে, তবু আমার বিশ্বাস হতো না। ভাবতাম সব গাঁজা করি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যাবেলা আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম। রোজই যাই। জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনা মজলিস আছে, সেখানে সন্ধ্যাটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি। আহমদ স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখন গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাস করে গেল। একটু ফাঁকা দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি, তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার ওপর কাঁটা ফোটার মতন একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির ওপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারল।
উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুলিয়ে গিয়েছিল, কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে, আর আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলিতে বলিতে আবার ঘর্মাক্ত হইয়া উঠিয়াছিলেন। কপালের ঘাম মুছিয়া কম্পিত হস্তে পকেট হইতে একটি ঘড়ির বাক্স বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিয়া বলিলেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলিয়া একটি গান মেটালের পকেট ঘড়ি বাহির করিল। ঘড়ির কাঁচ নাই, ঠিক 9:20 বন্ধ হইয়া গিয়াছে এবং তাহার মধ্যস্থল ভেদ করিয়া একটি গ্রামোফোন পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বাহির করিয়া আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনোসংযোগে নিরীক্ষণ করিয়া আবার বাক্সে রাখিয়া দিল। বাক্সটা টেবিলের উপর রাখিয়া আশুবাবুকে বলিল, তারপর? আশুবাবু বলিলেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবান জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল, নইলে আমিও তো এতক্ষণ হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিহরিয়া উঠিলেন, এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত এই কথা শুধু ভেবেছি। শেষ রাত্রে আপনার নাম মনে পড়ল। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা। রাত শেষ না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসার সাহস হয়নি। কি জানি যদি। ব্যোমকেশ উঠিয়া গিয়া আশুবাবু স্কন্ধে হাত রাখিয়ে বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু 2 হাতে ব্যোমকেশের হাত ধরে বললেন, ব্যোমকেশবাবু, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরিয়া বসে মৃদু হাস্যে বলিল, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে 3000 হলো। গভর্নমেন্ট 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না, কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কিরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বললেন, না। ব্যোমকেশ জিজ্ঞাসা করলে, আর কোনো রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না, ভেবে দেখুন। চিরৎকাল চিন্তা করে আশুবাবু বললেন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দ শুনেছিলাম, আর মনে হচ্ছে যে সময় ধাক্কাটা লাগে সেই সময় সাইকেলের ঘন্টির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোনো রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ অন্য প্রশ্ন করিল, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলেপুলে নেই। ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ। একটু ইতস্তত করে আশুবাবু বললেন, না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হইয়া উঠিতেছিল। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সংকোচ জড়িত কণ্ঠে বলিলেন, আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবেন না। ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট। বলিতে বলিতে অপ্রতিভভাবে থামিয়া গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখে দিকে চাহিয়া শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ, তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিশের সঙ্গে আপনার দেখা হয়? চক্ষু অন্যদিকে ফিরায় আশুবাবু বলিলেন, হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করিয়া বলিলেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিয়ৎকাল সুকুঞ্চিত করিয়া বসিয়া রহিল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানার ঘড়িটা রেখে যান। যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। আশুবাবু শঙ্কিতভাবে বললেন, কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না। ইতিমধ্যে যদি আবার। ব্যোমকেশ বলিল, আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারত পক্ষে বাড়ি থেকে বেরোবেন না। আশুবাবু পাণ্ডুর মুখে বললেন, বাড়িতে আমি একলা থাকি, যদি। ব্যোমকেশ বললেন, না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞাসা করলেন, বাড়ি থেকে একবার বেরোতে পারবো না? ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, একান্তই যে রাস্তায় বেরোনোর দরকার হয়ে পারে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ ললাট ভ্রুকুটি কঠিল করিয়া বসিয়া রহিল। তাহার চিন্তা করিবার নূতন সুস্থ সে অনেক পাইয়াছে, তাহাতে সন্দেহ নাই। তাই আমি তাহার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘণ্টা নীরব থাকিবার পর সে মুখ তুলিয়া বলিল, তুমি ভাবছ
আমি আশুবাবুকে পথে নামতে বাধা করলুম কেন, এবং কেন বাড়িতে নিরাপদ একথাই বা জানলুম কী করে? চকিত হয়ে বললাম, হ্যাঁ। ব্যোমকেশ বলল, গ্রামোফোন প্রিন্ট ব্যাপারে একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছ, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাথেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ? না। কি কারণ? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, এমন কি অস্ত্র হতে পারে? ব্যোমকেশ কহিল, তা যখন জানতে পারবো গ্রামোফোন প্রিন্ট রহস্য, তখন আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া আসিয়াছিল। বলিলাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যাদের গ্রামোফোন প্রিন্ট ছোঁড়া যায়? সব প্রশংসা নেত্রে চাহিয়া ব্যোমকেশ বলল, বুদ্ধি খেলিয়েছে বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায়, সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানে খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয়, রাস্তার গোলমালেও সে আওয়াজ থাকতে পারে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? আমি বললাম, মনে করো যদি এয়ার গান হয়। ব্যোমকেশ হাসিয়া উঠিল। এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনার নূতনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ না। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোড়বার সময় তার একটা শব্দ হবেই, সে শব্দ ঢাকা পড়ে কি করে? আমি বললাম, তুমিই তো এখনই বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হইয়া বসিয়া বিস্ফারিত নেত্রে আমার মুখের প্রতি চাহিয়া কইল, অস্ফুট হইল, বলল, ঠিক তো, ঠিক তো। আমি বিস্মিত হয়ে বললাম, কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়া যেন চিন্তার মোহ ভাঙিয়া ফেলিল। বলিল, কিছু না। সেই গ্রামোফোন প্রিন্ট রহস্য নিয়ে যতই ভাবা যায়, ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় বাঁধা, সবগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কীরকম? ব্যোমকেশ পরাগ্রে গণনা করিতে করিতে বলিল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এটি সবচেয়ে প্রণিধানযোগ্য, তারা সবাই অপুত্র। আমি বলিলাম, তুমি তাহলে অনুমান করো যে? ব্যোমকেশ বলল, অনুমান এখনো আমি কিছুই করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রেমিস। আমি বলিলাম, কিন্তু এই কটি প্রেমিস থেকে অপরাধীদের ধরা? আমাকে শেষ করতে না দিয়ে ব্যোমকেশ বলিল, অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া এখানে বহু বচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালার মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমের যজ্ঞের হোতা, ঋত্বিক এবং জজম্যান। এক কথায় পরব্রহ্মের মতো ইনি একমেবা দ্বিতীয়। আমি সন্দেহ প্রকাশ করে বললাম, এই কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলে, প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করার শক্তি 5 জন লোকের কখনো সমান মাত্রা থাকতে পারে? প্রত্যেকটি পেন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপকি 5 জনের হয়? এই যেন চক্রছিদ্র পথে মৎস্য চক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদীর স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা একজন বই দুজনের ছিল না। বলে হাসিতে হাসিতে সে উঠিয়া পড়ে। আমাদের এই বসিবার ঘরের পাশে আরেকটা ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এই ঘরে সে সকল সময় আমাকেও ঢুকিতে দিত না। বস্তুত এই ঘরখানা ছিল একেবারে তাহার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর খড়িটা তুলিয়া সেই ঘরটায় প্রবেশ করিতে করিতে ব্যোমকেশ বলিল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটার তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। এর পরের ভিডিওতে এই গল্পের শেষাংশটি শুনবেন।